শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের তারিখ ঘোষণা কাল। সর্বোচ্চ সাজার প্রত্যাশা প্রসিকিউশনের। ট্রাইব্যুনালে নিরাপত্তা জোরদার। গাজীপুর ও আশুলিয়ার 4 বাসে দুর্বৃত্তদের আগুন। সারা দেশে সতর্ক অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী, বিজিবি মোতায়েন। নাশকতা রোধে সরকারের কঠোর ভূমিকার আহ্বান বিএনপি। সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচন বাধাগ্রস্তের সুযোগ নেই বললেন আমির খসরু। নজরুল ইসলাম মঞ্জুর সঙ্গে মহানগর কমিটির সভাপতি সাধারণ সম্পাদকের বিবাদ মিটিয়ে 4 বছর পর ঐক্যবদ্ধ হল খুলনা বিএনপি। খুলনার 6টি আসনেই জয়ের আশাবাদ। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছি তারেক রহমানের বক্তব্যে। রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে আমাদের প্রত্যেকের অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। প্রিয় সম্মানিত উপস্থিতিবৃন্দ, মাসের পর মাস ধরে দেশের জনগণ দেখে আসছিল অনেকগুলো রাজনৈতিক দলের আমন্ত্রিত প্রতিনিধিরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালের একটি উল্লেখযোগ্য সময় পার করে দিয়েছে। কিন্তু এইসব আলোচনায় অরাজনৈতিক কিংবা নির্দলীয় সেই যে বিশাল জনগোষ্ঠীর কথা আপনাদের সামনে আমি উল্লেখ করলাম, সেই জনগোষ্ঠীর নিত্যদিনের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো কতটুকু বা কি আলোচিত হয়েছে, এটি বোধহয় একটি বিশাল প্রশ্ন। আমন্ত্রিত রাজনৈতিক প্রতিনিধি দলের সদস্যরা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান নিয়ে কি আলোচনা হয়েছে? সেখানে নারীর নিরাপত্তা এবং কর্মসংস্থান, তরুণ জনগোষ্ঠীর স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কি আলোচনায় গুরুত্ব পেয়েছিল? দেশের কৃষক, শ্রমিক, দিনমজুর, স্বল্প আয়ের মানুষ কিংবা নিম্ন মধ্যবিত্ত জনগোষ্ঠীর প্রতিদিনের যে জীবন যুদ্ধের কথা, সেগুলো কি সেখানে আমরা চাইলেও আলোচনা করার সুযোগ কি পেয়েছি? বা আলোচনার যে তালিকা ছিল সেখানে কি স্থান করে নিতে পেরেছিল? সম্মানিত উপস্থিতিবৃন্দ, দেশে মনে হয় শুধু কোটা সংস্কার নয়, একই সাথে একটি সময় নিরাপদ সড়কের জন্য কিন্তু তুমুল আন্দোলন হয়েছিল। 2024 সালের সেপ্টেম্বর মাস থেকে যতটুকু আমার মনে আছে, 2025 সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত গত 1 বছরে দেশের সড়ক পথে কমপক্ষে 7,000 মানুষ নিহত হয়েছেন। এদের মধ্যে 48% নারী এবং শিশু ও পথচারী ছিলেন। আহত হয়েছেন 13,000 মানুষ। এই যে এত হাজার মানুষ যারা নিহত হয়েছেন, এই পরিবারগুলোর কি অবস্থা হয়েছে পরবর্তীতে? আমরা কি কখনো সেগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি, চিন্তা করেছি যে 13,000 মানুষ বা তারও কিছু বেশি মানুষ আহত হয়েছেন? যে শিশু, যে নারী নিহত বা আহত হয়েছেন, পরবর্তীতে তাকে নিয়ে আহত হলে অথবা নিহত হলে তার পরিবার নিয়ে তাদের বিষয়গুলোকে নিয়ে কি আমরা আলোচনা করেছি? তারা তো আমাদেরই সমাজের অংশ, দেশের অংশ। সম্মানিত উপস্থিতিবৃন্দ, বিশ্বে খুব সম্ভবত সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি হতাহতের তালিকায় বাংলাদেশ জায়গা করে নিয়েছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে নানা বিষয় নিয়ে শত শত দফা নিয়ে আলোচনা হলেও সড়ক নিরাপত্তার বিষয়টি আলোচনায় মনে হয় জায়গা করে নিতে পারেনি। এইসব প্রশ্নগুলো কিন্তু কাউকে দোষারোপ করার জন্য আমি এখানে উপস্থাপন করছি না। একজন রাজনৈতিক কর্মী হিসাবে আজকে আমি বহু বরেণ্য ব্যক্তির সামনে সুযোগ পেয়েছি কথা বলার। আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার জিজ্ঞাসাগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাইছি।
শুনছিলেন বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে তারেক রহমানের বক্তব্যের অংশবিশেষ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। জুলাই হত্যার ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী মামলার অভিযোগে বিচার প্রক্রিয়া শেষে আগামীকাল রায়ের দিন নির্ধারণ করা হবে। এই মামলায় সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছে প্রসিকিউশন। এদিকে দিনটিকে ঘিরে ট্রাইব্যুনালে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম সকালে ট্রাইব্যুনালের বিভিন্ন জায়গায় নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন। অভ্যুত্থানের সময় হত্যা, গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে করা এই মামলার বিচার প্রক্রিয়া শেষে ৩ অক্টোবর বিচারপতি গোলাম মর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১ নভেম্বর রায়ের তারিখ ধার্যের দিন ঘোষণা করেন। এই মামলায় প্রায় ৯,০০০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা। ২৮ দিনে মোট সাক্ষ্য দিয়েছেন ৫৪ জন এবং ট্রাইব্যুনালের প্রথম কোনো মামলার রাজ সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এছাড়া পলাতক আসামিদের পক্ষে আইনজীবীও নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল। প্রসিকিউটর মিজানুল ইসলাম সাংবাদিকদের জানান, বিচার বাধাগ্রস্ত করতে নাশকতার অপচেষ্টা চালানো হচ্ছে। স্বচ্ছ এবং স্বাভাবিক প্রক্রিয়ায় বিচার অনুষ্ঠিত হচ্ছে। এটা একটা প্রোপাগান্ডার অংশ হিসাবে, সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডার অংশ হিসাবে তারা এটা পরিচালনা। আমি থ্রেট টু জাস্টিস মনে করি না, তবে তারা এই বিচারকে বাধাগ্রস্ত করার জন্য এটা করছে, এটুকু বলতে পারি। রায়ের দিন নির্ধারণ করার এখতিয়ার পুরোপুরি অনারেবল ট্রাইব্যুনালের। তবে আমরা বিশ্বাস করি যে আগামীকাল রায়ের ডেট আমরা পাব। আমরা তো ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপনকালে অনারেবল অ্যাটর্নি জেনারেল, আমাদের লার্নেড চিফ প্রসিকিউটর এবং আমি এবং আমাদের আরেকজন প্রসিকিউটর যারা আর্গুমেন্ট করেছি, সকলেই সর্বোচ্চ শাস্তি দাবি করেছি। গাজীপুরের বাসন, কাশিমপুর ও শ্রীপুরের ৩টি এবং আশুলিয়ার মার্কেটের সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ভোর ৪টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে ভোগড়া বাইপাস পেয়ারা বাগান এলাকায় ভিআইপি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ভোর ৫টার দিকে শ্রীপুরে বেড়াইদের চালা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয়। আগুনের খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে মঙ্গলবার রাত 10:30টার দিকে কালিয়াকৈর নবীনগর সড়কের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে ভোরে আশুলিয়ায় সরকার মার্কেট এলাকার নারী ও শিশু হাসপাতালের সামনে আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। বাসটির চালক সাত্তার জানান, রাতে হাসপাতালের সামনের সড়কে বাস রেখে তার ভেতরেই ঘুমিয়ে পড়েন তিনি। ভোরে হঠাৎ আগুনের তাপে ঘুম ভাঙে তার। সে সময় বাস থেকে লাফিয়ে প্রাণ বাঁচান তিনি। পরে ফায়ার সার্ভিস আগুন নেভায়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে ঘিরে রাজধানী সহ সারা দেশে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সম্ভাব্য নাশকতা প্রতিরোধে শুরু হয়েছে সাঁড়াশি অভিযান, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও টহল। বুধবার সকাল থেকে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে মহানগরীর গুরুত্বপূর্ণ স্থানে। বিভিন্ন মোড়ে আর সড়কেও দেখা গেছে বিজিবি ও পুলিশের সতর্ক অবস্থান। গোয়েন্দা পুলিশ বলছে, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার রক্ষায় প্রস্তুত তারা। সর্বাত্মকভাবে নাশকতা মোকাবেলা করা হবে। যারা ককটেল নিক্ষেপ আর যানবাহনে আগুন দিচ্ছে দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে বলে জানানো হচ্ছে ডিএমপির পক্ষ থেকে। এ বিষয়ে মহানগরবাসীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে পুলিশ। দেশে সন্ত্রাস দমনে সরকারকে কঠোর ভূমিকা নেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি। দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাথে বিএনপি মহাসচিবের এক বৈঠক শেষে এই আহ্বান জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার বেলা 11টায় গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে সাক্ষাৎ করেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠকে আগামী নির্বাচন সহ চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। পরে ব্রিফিংয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কারো মধ্যে কোনো সংশয় নেই। বিএনপি নির্বাচনী প্রস্তুতি কেমন সেই বিষয়ে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার জানতে চেয়েছেন বলেও জানান তিনি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আরও বলেন, কারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে তা খুঁজে বের করার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর। আওয়ামী লীগ নির্বাচনী রেসে নেই, দেশে নেই। সন্ত্রাসী কর্মকাণ্ড যে কেউ করতে পারে, তবে দেশের মানুষ সচেতন। সন্ত্রাসী কর্মকাণ্ড করে নির্বাচন বাধাগ্রস্ত করার কোনো সুযোগ নেই। নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের কোনো উৎকণ্ঠা নেই। তারা বাংলাদেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। দীর্ঘ 4 বছর পর ঐক্যবদ্ধ হচ্ছে খুলনা বিএনপি।
কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের মধ্যস্থতায় বিবাদমান দুটি গ্রুপ একসাথে কাজ করার ঘোষণা দিয়েছে। সংগঠনটি বিভাগীয় সম্পাদকের পদ থেকে অব্যাহতি পাওয়া নজরুল ইসলাম মঞ্জুকে খুলনা 2 আসনে ধানের শীষের প্রার্থী ঘোষণা করার পর প্রতিপক্ষ গ্রুপ মহানগর কমিটির সভাপতি শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন 2 মেরুতে অবস্থান নেন। অবশেষে মঙ্গলবার রাতে হাতে হাতে রেখে একসাথে চলার ঘোষণা দেন তারা। এর মধ্য দিয়ে তারা খুলনার 6টি আসন জয়ের বার্তা দিল। খুলনা থেকে আতিয়ার পারভেজের রিপোর্ট। শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের পদ থেকে নজরুল ইসলাম মঞ্জুকে অব্যাহতি দেওয়া হয় 2021 সালে। এরপর তার কর্মী সমর্থকদের নিয়ে তিনি আলাদাভাবে দলের কর্মসূচি পালন করে আসছিলেন। পদ না থাকার পরও জনপ্রিয়তার কারণে দল তাকে খুলনা 2 আসনের ধানের শীষের প্রার্থী হিসেবে ঘোষণা দেয়। এতে তার প্রতিপক্ষ মনা তুহিন গ্রুপ মনক্ষুণ্ণ হয়। কেন্দ্রীয় নেতা রকিবুল ইসলাম বকুলের চেষ্টায় 2 পক্ষের ঐক্যের ফলে তৃণমূলে বাঁধ ভাঙা উচ্ছ্বাস উদ্দীপনা দেখা দিয়েছে। বিভেদের দেয়াল ভাঙায় খুলনা 2 আসনের নজরুল ইসলাম মঞ্জু, খুলনা 3-এর রকিবুল ইসলাম বকুল এবং খুলনা 4-এর আলী আসগার লবির কর্মী সমর্থকরা এখন এক কাতারে। মাঠের কর্মীরা বলছেন তাদের এ ঐক্যের বার্তা একটাই, আগামী নির্বাচনে ধানের শীষের জয়লাভ। এই নির্বাচনে আমরা সকলেই একসাথে আমরা ঐক্যবদ্ধভাবে পরিচালনা করব, দলীয়ভাবে আমরা আমাদের কর্মকাণ্ড পরিচালনা করব। শুধু খুলনা 2 না, খুলনায় যে 6টি আসন রয়েছে সেই 6টি আসনের নেতাকর্মীরাই এই উজ্জীবিত হয়েছে। সকলের উপস্থিতিতে যাতে এই নির্বাচনটা সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পারি সেজন্য নেতাকর্মীদের ভিতরে একটি নতুন ধরনের আবহাওয়া সৃষ্টি হয়েছে। খুলনা বিএনপির এ ঐক্যের হাত ধরে আগামী নির্বাচনে ধানের শীষের জোয়ার তৈরি হবে এমন আশা দীর্ঘ 4 বছর নিজ ঘরে পরবাসী থাকা সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জুর। খুলনা 36 থেকে 37টি আসনে 2001 সালে আমরা প্রায় সকল আসনে বিজয়ী হয়েছিলাম। এবারও ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আমাদের বিজয়ের সম্ভাবনা প্রচুর। আমরা আশাবাদী যে আমরা গতবারের চেয়ে এবারও আরও ভালো ফল লাভ করব। জনগণের দুঃখ দুর্দশা লাঘব এবং সন্ত্রাস দুর্নীতিমুক্ত একটি মানবিক বাংলাদেশ, ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠনে বিএনপি আগের চেয়ে তো আরও বেশি গঠনমূলক রাজনীতি করবে। আসন পুনরুদ্ধারই বিএনপির টার্গেট বললেন কেন্দ্রীয় নেতা রকিবুল ইসলাম বকুল। বরফ গলেছে, সবাই ঐক্যবদ্ধ হয়েছে, কারণ বড় একটি ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্র মোকাবেলা করতে গেলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শুধু বিএনপিকে নয়, জনগণকে নিয়েই আমাদের সুদৃঢ় একটু ঐক্য গড়ে তুলতে হবে। খুলনা বিএনপির নতুন ঐক্যে মহানগরীর মর্যাদাশীল 2টি আসন সহ বিভাগের 36টি আসনের অধিকাংশই ধানের শীষ ফিরে পাবে এমন বার্তাই দিচ্ছেন তৃণমূলের নেতাকর্মীরা। আতিয়ার পারভেজ, বাংলা ভিশন, খুলনা। 16 নভেম্বরের মধ্যে গণভোট সহ 5 দফা দাবি না মানলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী সহ সমমনা 8 দল। এক ব্রিফিংয়ে এই কর্মসূচি ঘোষণা করা হয়। জানানো হয় নাশকতা ঠেকাতে বৃহস্পতিবার মাঠে থাকবে জামায়াত। এবং গতকালকের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠকে সম্মিলিতই সিদ্ধান্ত যে আমরা এই দাবি আদায়ের জন্য মূল কর্মসূচি হচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্ট অবস্থান। এটাই আমাদের মূল প্রোগ্রাম। তো আজকের বৈঠকেও সেটি সিদ্ধান্ত হয়েছে। তো সরকারের কাছে সাক্ষাতের সময় চাওয়া হয়েছে, সেই প্রেক্ষিতে নিয়মতান্ত্রিক উপায়ে সমাধানটাকে আমরা প্রাধান্য দিচ্ছি বলে ওনারা সময় দিতে চেয়েছেন বিকাল আজকে 4টার মধ্যে। তো সেই প্রেক্ষিতে আমরা এই সময়ের মধ্যে আমরা কিছু কর্মসূচি ঘোষণা করেছি, সেই অবস্থান কর্মসূচিও ঠিক থাকবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনে বাধা দেওয়ার ক্ষমতা কারো নাই। কয়েকটি ইসলামিক দল পিআর পদ্ধতির দাবি তুলে নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। সকালে কেরানীগঞ্জের হযরতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ডিগ্রি কলেজের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি কথা বলেন। বিএনপি ক্ষমতায় গেলে হযরতপুরের একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে এমন প্রতিশ্রুতি দিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান আমানুল্লাহ আমান। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ
এই দেশে আর রাজনীতি করতে পারবে না। তবে আওয়ামী দোসররা দেশেই ঘাপটি মেরে আছে, আর সুযোগ পেলেই তারা ছোবল মারার চেষ্টা করছে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগ দখলের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা সুলতানুল আলম চৌধুরীকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জাজের আদালতে আত্মসমর্পণ করে এই কর্মকর্তা তার জামিনের আবেদন করলে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। ফেনী জেলার দাগনভূঞার রেঞ্জ কর্মকর্তা হিসেবে কর্মরত সুলতানুল আলম চৌধুরী। আদালত সূত্র জানায়, সুলতানুল আলম চৌধুরী দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে 1,61,648 টাকার অস্থাবর সম্পদের তথ্য গোপন করেন। এছাড়া 51,33,834 টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অবৈধভাবে অর্জন করে ভোগ দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 2023 সালের 16 এপ্রিল দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয় 1-এ আইন অনুযায়ী তার বিরুদ্ধে মামলা হয়। তদন্ত শেষে 2025 সালের 12 মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির গুইমারার রামসু বাজার ও সদর উপজেলার স্বনির্ভর বাজার পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। 31 দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আশুলিয়ায় আলোচনা সভা হয়েছে। আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকার বাগানবাড়ির একটি হলরুমে। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা যুব দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। সভাপতিত্ব করেন ঢাকা জেলা যুব দলের সহসভাপতি শহীদুল ইসলাম। বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয়েছে মুন্সিগঞ্জের শ্রীনগরের বাগড়ায় বিভিন্ন বাজারে। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। এ সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেন তিনি। খাগড়াছড়িতে বিএনপি প্রার্থী ওয়াদুদ ভূঁইয়ার সমর্থনে চলছে ভোট ফর ওয়াদুদ ভূঁইয়া, ভোট ফর ধানের শীষ ক্যাম্পেইন। পাশাপাশি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এন. আফসার, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন ও অনিমেষ চাকমা রিঙ্কুর নেতৃত্বে জেলার মহালছড়ির বিভিন্ন জায়গায় 31 দফার লিফলেট বিতরণ করা হয়। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মানিকগঞ্জের সিঙ্গার উপজেলার বিএনপির সভাপতি আবিদুর রহমান খান রোমানের নেতৃত্বে র্যালি ও সমাবেশ হয়েছে। উপজেলা চত্বরের সামনে থেকে র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আসে। নারায়ণগঞ্জ 1 আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর নির্দেশে রূপগঞ্জে সড়ক মহাসড়কে মোটরসাইকেল শোডাউন করা হয়েছে। জাতীয়তাবাদী বন্ধু মহলের আয়োজনে উপজেলার তারাবো পৌরসভা থেকে মুরাপাড়া, ভুলতা, গোলাকান্দাইল ইউনিয়নের বিভিন্ন সড়ক মহাসড়কে এই মোটরসাইকেল শোডাউন করা হয়। সাতক্ষীরা 3 কালীগঞ্জ আশাশুনি আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার শহীদুল আলমকে মনোনয়ন দেওয়ার দাবিতে টানা 9ম দিনের মতো বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শত শত নারী পুরুষ। গাজীপুর 6 আসন বহাল রাখার দাবিতে টঙ্গীতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিএনপি নেতাকর্মী ও স্থানীয় সাধারণ জনতা। নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি খুলনায় অনুষ্ঠিত হল NWU CAC ফেস্ট 2025-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। খুলনা বিভাগীয় কমিশনারের অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর কানাইলাল সরকার। কিশোরগঞ্জের করিমগঞ্জে খাকশ্রী নুরুল উলুম দারুস-সুন্নাহ আলিম মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে আলোচনা সভা ও নবনির্বাচিত অ্যাডহক কমিটির সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মাদ্রাসা হলরুমে এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মোনায়েম খন্দকার। গণপ্রকৌশল দিবস ও গৌরবোজ্জ্বল 55তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ IDEB চট্টগ্রাম জেলা শাখা। স্থানীয় অফিসার্স ক্লাবে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুসরাত সুলতানা। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব, তার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের তারিখ ঘোষণাকাল, সর্বোচ্চ সাজার প্রত্যাশা প্রসিকিউশনের, ট্রাইব্যুনালে নিরাপত্তা জোরদার। গাজীপুর ও আশুলিয়ার 4 বাসে দুর্বৃত্তদের আগুন, সারা দেশে সতর্ক অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী, বিজিবি মোতায়েন। নাশকতা রোধে সরকারের কঠোর ভূমিকার আহ্বান বিএনপির, সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচন বাধাগ্রস্তের সুযোগ নেই বললেন আমির খসরু।
নজরুল ইসলাম মঞ্জুর সাথে মহানগর কমিটির সভাপতি সাধারণ সম্পাদকের বিবাদ মিটিয়ে 4 বছর পর ঐক্যবদ্ধ হল খুলনা বিএনপি। খুলনার 6টি আসনেই জয়ের আশাবাদ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshinews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।